আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রিসেন্টলি আমার বাসা চেঞ্জ করেছি, একদমই নাজেহাল একটা অবস্থা। এখনও এই বাসায় আমার কিছু জিনিসপত্র আছে, নতুন বাসা এখন নিয়ে যাওয়া হয়নি। সব কিছু মিলিয়ে বাসা পরিবর্তনের ব্যাপারটা নিয়ে পেরেশানির মধ্যেই আছি। অসুবিধা নাই, ব্লগিং চলবে তার নিজস্ব গতিতে। একজন ভালো মানুষকে আপনারা কিভাবে জাজ করেন? একজন ভালো মানুষকে জাজ করেন তার ভদ্রতা, তার কথাবার্তা, তার নম্রতা, এসব দিয়ে তো, তাই না? আরেকজন খারাপ মানুষকে আপনি কিভাবে জাজ করেন? তার বাজে আচরণ, অশালীন শব্দ, এসব দিয়ে তো। আপনি কি কখনো একজন খারাপ মানুষ আপনাকে কি বলল সেটা কি কেয়ার করবেন? কখনোই করবেন না। একজন ভালো মানুষ আপনাকে কি বলল সেটাই কিন্তু আপনি অনেক বেশি গুরুত্ব দিবেন। এখন আমাদের দেশের বর্তমানে যে একটা অবস্থা, মানে খুবই বাজে একটা অবস্থা। আর এই বাজে সময়ের মধ্যে দিয়েও কিন্তু এখন একজন খারাপ মানুষকে আইডেন্টিফাই করা যায়। কে ভালো, কে মন্দ, কে খারাপ, এটা বুঝতে হলে কিন্তু এখনই হচ্ছে পারফেক্ট সময়। আপনার যে সকল বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে খারাপ শব্দ, খারাপ ব্যবহার, খারাপ আচরণ করে, গালি দেয়, বকা দেয়, তাদের থেকে দূরে থাকবেন। কারণ তারা কখনোই আপনার উপকার করতে পারবে না, করবেও না। এবং এরা কিন্তু আপনার ছোট ছোট সফলতাকে নিয়েও হাসাহাসি করবে, গালাগালি করবে, হিংসা করবে। তো এখন এই খারাপ সময়ের মধ্যে সবচেয়ে বড় একটা উপকার হচ্ছে যে এখন খারাপ মানুষ চেনা যায়। ঠিক যেভাবে আমি চিনতে পারছি, আপনিও চিনতে পারবেন খারাপ মানুষ কারা। এবং এদেরকে একদম ইগনোর, এদের সাথে কোনো প্রকার কোনো রিলেশনই রাখবেন না। ছোটবেলায় আমরা অনেক ছোট ছোট গল্পের মধ্যে পড়তাম যে পোশাক আশাক দেখে, চেহারা আকৃতি দেখে কখনো কাউকে বিচার করতে নাই। যদিও আমরা মনের অজান্তে মানুষকে পোশাক আশাক দিয়ে জাজ করে ফেলি, এবং সেটা কিন্তু আমাদের জন্যই খারাপ। এর জন্যই কিন্তু ওই ছোটবেলায় আমরা গল্পের বইগুলোতে পড়েছি যে কাউকে পোশাক দিয়ে জাজ করতে নেই। অনেক ছোট ছোট গল্প ছিল, অনেক ব্লগের মধ্যে এই গল্পগুলো বলতে বলতে অনেক সময় লেগে যাবে। তো একজন মানুষকে যখন আপনি বিচার করবেন, তখন অবশ্যই তার কথা, তার নম্রতা, তার ভদ্রতা, এইসব দিয়ে বিচার করবেন। এখন আপনি একজন মানুষকে যদি তার পোশাক দিয়ে চিন্তা করেন, সে ভালো না। ভাই, এক একজন মানুষের এক এক ধরনের চলাফেরা। একটা জিনিস মনে রাখবেন, খারাপ মানুষ ভালো মানুষের পোশাক ধরেই আসে। আর ভালো মানুষ সে নিজেকে আড়াল করে রাখে বিভিন্ন কৌশলে। কারণ সে চায় না পুঁজি করতে যে আমি একজন ভালো মানুষ, কি সুন্নতি চেহারা আমার, এইভাবে সে চায় না। সে তার সুন্দরভাবে তার জীবনযাপন করে, সুন্দরভাবে চলাফেরা করে, সে সবার সাথে সুন্দরভাবে মিশে, সে সবার সাথে নম্রভাবে মিশে। আমার মেজু জেঠু উনি একটা সুন্দর কথা বলছে, কাউকে তার গায়ের রং দিয়ে বিচার করো না, তার সাথে মিশে দেখো, হয়তোবা তার মনের অনেক সৌন্দর্য। আজ কিন্তু খুবই চমৎকার সুন্দর একটা আকাশ, নীল আকাশের মধ্যে সাদা মেঘের ভেলা দেখতে আমার খুবই খুবই জোশ লাগছে। কয়েকদিন ধরে এত বেশি বৃষ্টি হচ্ছিল, এরকম সুন্দর নীল আকাশ, সোনালী রোদ দেখাই যাচ্ছিল না, কিন্তু আজকে কি সুন্দর দেখা যাচ্ছে। ও বৃষ্টি পেক্কাদার দিন, তাই চিন্তা করলাম বাইকটাকে একটু নিট অ্যান্ড ক্লিন করি। আসলে ওয়াশ তো কয়েকদিন আগেই করেছিলাম, কিন্তু তারপরও তখন তো আর ওইভাবে পলিশটা করতে পারিনি। ভাবলাম একটু পলিশ করি, প্রথমে একটু ওয়াটারলেস ওয়াক্স করি, দেন পলিশ করি, আর সেই সাথে আপনাদের সাথে গল্প করি। বাইক ওয়াশ করার পরও বাইক রেখে দিলে কিন্তু একটু ময়লা টয়লা হয়েই যায়। তো এই কারণে মূলত একটু ওয়াটারলেস ওয়াক্স দিয়ে একটু ক্লিন করে দেন পলিশটা করলে ভালো হবে। বাইকার বলতে আসলে আমি কি বুঝি? একজন বাইকার সে ভ্রমণ করবে, ট্যুর করবে, ট্রাভেল করবে, সে তার বাইককে ভালোবাসবে, এবং সে বাইক নিয়ে সে অনেক গল্পের কথা মানুষদেরকে শোনাবে। একজন প্রকৃত বাইকার সে কখনোই কোনো বাইকারকে অসম্মান করে কথা বলতে পারে না। এখন দেখেন আমাদের দেশে নানা ধরনের বাইক আসছে, আগেও আসছে, এখন আসতেছে, ভবিষ্যতেও অনেক ধরনের বাইক আসবে। এই বাইকগুলো কিন্তু নানা ধরনের মানুষ রিভিউ করে, ভালো মন্দ বলে, কেউ ভালো বলে, কেউ মন্দ বলে, আবার কেউ ভালো মন্দ দুইটাই বলে। যেমন আমি ভালো মন্দ দুইটাই বলি, তাই আমি আর কি বললাম। এই যে ভালো মন্দ যে বলে, সে আসলে ভালো মন্দের কতটুকু কি বুঝে?
আসলে কি সে বাইকার? আসলে সে কি ভ্রমণ করে? এখন ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের মানুষের রিভিউ দেখতে পাই। আমার প্রশ্ন জাগে মনে, সে আসলে বাইকের কতটুক বুঝে? সে আসলে একজন বাইকারের প্রয়োজন কতটুক বুঝে? একজন বাইকার কি চায়? একজন বাইকার নিশ্চয়ই ভালো বাইক চায়। তো একটি ভালো বাইকের প্রাইস কমও হতে পারে, বেশিও হতে পারে। এটা তো বিভিন্ন ব্র্যান্ডের ডিমান্ড, বিভিন্ন ব্র্যান্ডের সিস্টেম। কোন ব্র্যান্ড বাইকের দাম বেশি রাখবে আর কোন ব্র্যান্ড বাইকের দাম কম রাখবে, এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। এখন যারা রিভিউ করছে তারা আসলে কি চায়? তারা কেন রিভিউ করছে? তারা রিভিউ করে কি ফল পাচ্ছে? খেয়াল করেছেন কি কখনো? আসেন কিছু ব্যাপার আপনাদেরকে বলি, একটু মন লাগিয়ে খেয়াল করবেন। বর্তমানে যারা রিভিউ করে তাদের চ্যানেলগুলো আমি খুব ভালো করে খেয়াল করলাম। তারা আগে কি করত, তারা কেন হঠাৎ করে এত এত বাইকের রিভিউ করছে? তাদের ভিডিও লিস্টে গিয়ে যদি আপনারা দেখেন, তাদের রিভিউ ছাড়া, তাদের বাইকের রিভিউ ছাড়া ট্যুরের কোনো ভিডিও নাই। আছে, দেখা গেছে 20টা রিভিউ কন্টেন্ট আর একটা হচ্ছে ট্যুর। তাও এই যে ট্যুরটা সে দিছে, একটা ট্যুরকে সে 20টা ব্লগ বানাইছে। 20টা ব্লগ বানিয়ে সে মনে করেন যে বিভিন্ন সময় ছাড়ছে। এই যে বাইকের রিভিউ করছে, তার রিভিউগুলোতে কি উঠে আসে? খেয়াল করে দেখবেন তাদের রিভিউগুলোতে উঠে আসে এই বাইকটার দাম বেশি, এই বাইকটা এটা আছে, ওইটা আছে, এটা আছে। অ্যাকচুয়ালি রাইড করার পর ওই বাইকগুলোর কি ব্যাপারগুলো থাকে, কি পার্থক্যটা থাকে অন্যান্য বাইকের সাথে, এই ধরনের কোনো ইনফরমেশন নাই। শুধুমাত্র একটা বাইক ব্র্যান্ড তারা যে স্পেসটা বলে দেয়, সেই স্পেসটা নিয়ে আলোচনা থাকে। তাদের কোনো ট্যুর নাই, তাদের কোনো ট্রাভেল নাই, বাইকারদের সাথে তাদের বন্ধুত্ব নাই, কোলাবোরেশন নাই। তাদের কি আছে? শুধুমাত্র রিভিউ আছে। এই যে রিভিউগুলা, এখন তারা রিভিউ কেন দিচ্ছে? তারা তো রিভিউ দেওয়ার মানুষ না। কারণ তারা খেয়াল করে দেখলো, আমরা যে ব্লগ করি, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা তো ট্যুর দিই ভাই, আমরা তো ট্রাভেল করি, আমরা তো বাইকিংটাকে ভালোবাসি। এই যে বাইকের রিভিউ করি বলেন, ট্যুর ট্রাভেল করেন, এই যাই দেখেন না কেন, যাই বলেন না কেন, এটা কিন্তু আসলে আমাদের বাইকের প্রতি ভালো লাগা থেকে আসছে। দেখেন, একটা বাইক দিয়ে ট্যুর করার থেকে বাসে ট্যুর করা অনেক আরামদায়ক, ট্রেনে ট্যুর করা অনেক আরামদায়ক, বিমানে তো আরও বেশি আরাম এবং আরও সময় সাশ্রয়ী। তারপরও আমরা বাইকে কেন করি? বাইকে করি এই কারণেই যে বাইকটাকে আমরা ভালোবাসি। বিভিন্ন জায়গায় যেতে, বাইক নিয়ে গল্প করতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে, মানে আমাদের কন্টেন্টগুলো যদি খেয়াল করে দেখেন, সব কিছুই আছে। ট্যুর আছে, ট্রাভেল আছে, আড্ডা আছে, গল্প আছে। শুধুমাত্র নিজের গল্প নয়, মানুষের গল্পও আছে। আমি কিন্তু রিসেন্টলি যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার ব্লগ কিন্তু দেখেছি, সবার ব্লগ বোঝার চেষ্টা করেছি, ফলো করেছি। কার কি মন্তব্য, কার কি কথা, বেশিরভাগের কথাই হচ্ছে একই রকম। এই যে বাইকটা আসছে, এই বাইকটা এইটা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, বাইকের দাম এত, অমুক ব্র্যান্ডের বাইকের থেকে দাম কম, অমুক ব্র্যান্ডের বাইকের থেকে যে দাম কম, এইটা সে কেন বলে? এটা সে বলে কারণ তাকে বলে দেওয়া হয়েছে, তুমি যদি এই জিনিসটা বলো তাহলে একটু তুমি বেশি বেনিফিট পাবা। দেখেন ভাই, এতদিন ধরে কন্টেন্ট ক্রিয়েট করছি, আমি কি বুঝি না যে মানুষ কি বেশি দেখে, মানুষের কৌতূহল কোন দিকে? এখন মানুষের কৌতূহল সেদিকে থাকলেই কি আমার যেতে হবে? আমার কি নিজস্ব কোনো চাওয়া পাওয়া নাই? নিজস্ব কোনো কি ভালো লাগা নাই? নিজস্ব কি কোনো ইচ্ছা নাই? আমি ট্যুর করতে ভালোবাসি, আমার ট্যুরিং ব্লগ থাকবে বেশি। আমি যদি কোনো বাইকের রিভিউ করি, সেটা কিন্তু কমেন্টের পর কমেন্ট আপনারা করতে থাকেন, দেন আমি সেই বাইকটার রিভিউ করি। রিসেন্টলি বাংলাদেশে যখন যে বাইকটা আসে, আপনারা খেয়াল করে দেখবেন অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর সেই বাইকটার উপর হুমড়ি খেয়ে পড়ে। কেন পড়ে বলেন তো? কারণ নতুন একটা বাইক আসলে আপনাদের ইন্টারেস্ট থাকে, আপনাদের দেখার একটা ইচ্ছা থাকে, এবং সেইটাকে পুঁজি করেই যার যা মন চায় সে সেটা করে। আপনারা খেয়াল করে দেখবেন, আমি কোনো বাইক বাজারে আসার সাথে সাথেই কোনো কন্টেন্ট করি না। কারণ আমি যদি সেই কন্টেন্টটা করতে চাই, তাহলে আমাকে সেই ব্র্যান্ডের কাছে ধর্ণা দিতে হবে, সেই ব্র্যান্ডের হয়ে কিছু কথা বলতে হবে। আমার কথা হচ্ছে, আমি একজন বাইকার, বাইক ভালোবাসি, ওয়েল ফাইন, আসছে, ওকে, ওয়েলকাম। আমার যখন সময় হবে, আমার যখন মনে হবে বাইকটা নিয়ে কথা বলা দরকার, আমি যখন সুযোগ পাবো, আমার হাতে যখন বাইকটা আসবে, তখনই আমি সেই বাইকটা নিয়ে কথা বলবো। আদারওয়াইজ এই বাইকটা নিয়ে কথা বলার তো খুব বেশি দরকার নাই। এখন আপনারা এইটাই দেখেন, আপনারা ট্যুর ট্রাভেল ওইভাবে দেখেন না, আপনারা
ট্যুর ট্রাভেলের থেকে বেশি গুরুত্ব দেন বাইককে। ভাই ট্যুর করি, ট্রাভেল করি, স্পষ্টতই বুঝতে পারি কোন বাইকটা ভালো, কোন বাইকটা খারাপ। কারণ আমরা রিয়েল গ্রাউন্ডে গিয়ে টেস্ট করতে পারি, রিয়েল গ্রাউন্ডে গিয়ে বোঝা যায় অ্যাকচুয়ালি বাইকটা পারফরমেন্স কত। স্পেসে অনেক কিছুই থাকে, প্র্যাকটিক্যালি কিন্তু সেই ব্যাপারগুলো পাওয়া যায় না। আর প্র্যাকটিক্যালি যে বাইকগুলোতে পাবেন সে বাইক ব্র্যান্ডগুলো ওইভাবে এত কথা বলবে না। তারা তাদের ব্র্যান্ড ইমেজ নিয়ে চিন্তা করে, তারা তাদের এমন কোনো বাইকারদেরকে ইনভাইট করার চেষ্টা করে না যারা কিনা উল্টাপাল্টা কথা বলে। অ্যাটলিস্ট মনে রাখবেন, যারা এই ধরনের বাইকার এদেরকে কোনো ভালো ব্র্যান্ড কখনোই ডাকবে না, কখনোই না। কারণ ব্র্যান্ডগুলো তাদের ব্যক্তিত্ব নিয়ে অনেক বেশি চিন্তা করে। আর যারা ব্র্যান্ড না, যারা নিজেদেরকে ব্র্যান্ড মনে করে না, তারা এই ল্যাবরা স্যাবরা এদেরকে ইউজ করে, কারণ এদের কাছে ভিউজ আছে, আর কিছুই না। আমার এই চকলেট বেকার চ্যানেলটা 2013 সাল থেকে আমি একের পর এক ব্লগ করে যাচ্ছি, র্যান্ডম ব্লগ করে যাচ্ছি। আপনি যদি খেয়াল করে দেখেন, আমার বেশিরভাগ ব্লগই হচ্ছে ট্রাভেল ব্লগ, ট্যুরিং ব্লগ, এর ফাঁকে ফুঁকে দুই একটা রিভিউ ব্লগ থাকে। আমার এক বন্ধু সেদিন আমাকে হঠাৎ করে বলল, তরু ভাই আপনি ট্যুরটা একটু কমায় দেন, আপনি বেশি বেশি রিভিউ দেন। আরে ভাই যাই বলেন, মানুষ তো দেখে, আর দেখলেই তো ভিউজ, আর ভিউজ মানেই টাকা। ভাই আপনারা তো সবই বুঝেন, তাহলে এটা কেন বুঝেন না? একটা মানুষের যদি শুধু টাকার উদ্দেশ্যই থাকতো তাহলে সে এত ট্রাভেল করতো না। একটা ট্যুরে অনেক টাকা খরচ হয়, অনেক টাকা খরচ হয়। আসলে আপনারা যদি লাস্ট 1 মাসের ব্লগও যদি দেখে থাকেন, আমার ট্রাভেল ব্লগই বেশি দেখবেন, এবং এক একটা ট্যুর অনেক বড় বড়। এই ট্রাভেল ব্লগ কেন করি? আমি কি চাইলে পারি না প্রতিদিন একটা করে রিভিউ ব্লগ করতে? যখনই যে বাইকটা সামনে পাবো বগর বগর 2 লাইন বলবো, 3 লাইন বলবো, মানুষও দেখবে, টাকাও আসবে। ভাই টাকা কামানোটা আমার মূল উদ্দেশ্য না। আমি বাইকিংটাকে ভালোবাসি, ভালোবেসে আসছি, ভালোবেসে কন্টেন্ট করি। এত বছর ধরে আমি ব্লগ করছি, আমি কি বুঝি না কি ধরনের ভিডিও মানুষ দেখে, মানুষের কৌতূহল কোন দিকে, মানুষকে কিভাবে ইমোশনাল করা যায়? সবই তো জানি, সবই তো দেখি, সবই তো দেখছি, সবই তো বুঝতে পারছি। মানুষ কিভাবে ভিউ পাচ্ছে, ভিউ কিভাবে আনতে হয়, সবই তো জানি। কিন্তু আমার এথিক্সে বাদে আমার দ্বারা সব কাজ হবে না, যার কারণে আমি সব ধরনের ভিডিও করি না। আমার বিবেকে বাদে আমি প্রপার্টি পণ করব না। আমার বিবেকে বাদে আমি ধর্মকে নিয়ে পুঁজি করব না। আমার বিবেকে বাদে আমি কোনো ব্র্যান্ডকে বড় করার জন্য কোনো ব্র্যান্ডকে ছোট করব না। আমার বিবেকে বাদে কোনো ব্র্যান্ড নামে মিথ্যে কথা বলতে। আজকে ভাই দেখেন, একদম রিসেন্ট একটা ব্যাপার বলি। এখন যদি আমি ইয়ামাকে 10টা গালি দেই না, অনেকেই তালি দিবে, অনেকে বাবা দিবে, প্রচুর ভিউ হবে। আমি হয়তো কেন গালি দিব? শুধু ইয়ামাহাকে না, আমি যদি এখন সুজুকিকে গালি দেই সেখানেও তালি পাবো। আমি যদি রয়্যাল এনফিল্ডকে গালি দেই, আমি যদি হিরোকে বকা দেই, যেই ব্র্যান্ডকেই বকা দেই, কেউ না কেউ কিন্তু তালি দেওয়ার মানুষ আছে। নোংরামি কিছু মানুষ পছন্দ করে, এবং বেশিরভাগ মানুষ এই নোংরামি দ্বারা বিনোদন পায়। এখন আমার এই নোংরামিটা কোনোভাবেই পছন্দ না, আমি এড়িয়ে চলতে চাই, এড়িয়ে থাকতে চাই। আমার কাছে মনে হয় যে বাইকিংয়ের সাথে এই নোংরামিটা কোনোভাবেই যায় না। ভাই আপনারা এতদিন ধরে আমার কন্টেন্ট যারা দেখছেন, আপনাদেরকে বলি, আমার থাম্বনেলগুলো দেখেন, খুব সিম্পল, খুবই নর্মাল। আমার চলাফেরা দেখেন, আমার মুভমেন্ট দেখেন। আমি এই দুপুরবেলায় 12টা 1টার সময় আসছি এইখানে, 12টা 1টা নয়, এখন বাজে 2টা 2টা বাজে এখানে আসছি, বাইকের পলিশ করতেছি। আমার গায়ের রং কালো হয়ে যাচ্ছে। একজন বিজনেসম্যান, একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, সে কিন্তু নিজের সৌন্দর্য নিয়ে অনেক বেশি চিন্তিত থাকে। আমি এতটাই বাইক ভালোবাসি, আমার সৌন্দর্য থেকেও আমি এই রোদে দাঁড়িয়ে আমার বাইকটাকে সুন্দর করার বিষয়ে আমি অনেক বেশি সিরিয়াস। আমার নিজের থেকেও বেশি আমি আমার বাইকগুলোকে ভালোবাসি, এবং আমার কাছে সব বাইকই সমান, সব বাইকই আমার কাছে ভালোবাসার যোগ্য, কোনো বাইকই ভালোবাসার অযোগ্য না। দেখেন তো বাইকটা কেমন চিকচিক করছে, ভালোই। এই ওয়াটারলেস ওয়াক্সটা দিয়ে এটাকে এতক্ষণ ধরে ক্লিন করলাম। তবে শুধু ক্লিন না, এখন আমি এটাকে পলিশও করব। কেউ যখন আমাদেরকে নিয়ে গুছিয়ে একটা সমালোচনা করে, তখন ওই সমালোচনাটা দেখে বুঝার চেষ্টা করি যে আসলে প্রবলেমটা কোথায়, আমার কি কোনো ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, পক্ষে বিপক্ষে অনেক মন্তব্য থাকবে, সেটা স্বাভাবিকভাবেই নিব, এবং চেষ্টা করব ওই যে সমালোচনা করলো সমালোচনাকারী, তার সাথে সুন্দরভাবে ব্যাপারটা ডিল করার। যে ভাই আসলে এটা এই জায়গা থেকে আমি বলছি, বা এই জায়গা থেকে ব্যাপারটা হয়েছে, এইটা আসলে এই রকম।
তো দেখা গেছে সেইখানে তারও কিছু আরও কথা থাকতে পারে, অনেক বোঝার থাকতে পারে, অনেক বলার থাকতে পারে। সেও বলে, আমরাও বলি, শুনি, দেখি, বুঝি এবং সেটা সেভাবেই করি। কিন্তু এখন তো দেখছি ভাই সমালোচনা এমনভাবে হয়, এত অশ্লীলভাবে হয়, তখন ওই সমালোচনা কান দেওয়ার কোনো মানেই হয় না, কোনো প্রয়োজনীয় অনুভব করি না। চিন্তা করি এরা হচ্ছে সমাজের ক্যান্সার, অথর্ব, এদের কোনো কাজ নাই, তাই মানুষের বিরুদ্ধে তারা কথা বলবে। এই যে রিসেন্টলি মানে আমাকে নিয়ে যে তোলপাড় হয়েছে এই বাইকিং কমিউনিটিতে, আমার মনে হয় বাংলাদেশের বাইক ইন্ডাস্ট্রিতে কোনো বাইকারকে নিয়ে এই কালে এত কথা উঠে নাই। এবং কথা ওঠার পিছনে কারণ কি, যে ভাই ব্র্যান্ডের কাছ থেকে টাকা খায়, বিভিন্ন ব্র্যান্ডের কাছ থেকে টাকা খায়। আরে ভাই কেন খাবো না বলেন? আমি ট্যুর করি, ট্রাভেল করি, আমার তো খরচ আছে, আমাকে বিভিন্ন ব্র্যান্ড সাপোর্ট করবে, তাদের সাপোর্টেই তো আমি ট্যুর করব। আপনারা কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট দেখছেন, এইটাই তো। আপনারা কি তাদের কোনো সহযোগিতা করছেন? আমাদের যে এই কন্টেন্টগুলো, এটি কি জেনারেল কন্টেন্ট? এখানে 1000 মিলিয়ন মিলিয়ন ভিউ হবে, ব্যাপারটা কি এরকম? খুব কম। করোনার সময় দেখা গেছে যে মানুষ অনেক ফ্রি ছিল, তাদের অনেক এন্টারটেনমেন্টের প্রয়োজন ছিল, সারাদিন বসে থাকতো, দেখা গেছে তারা সময় কাটানোর জন্য ইউটিউবের ব্লগটা বেশি দেখতো। এখন তো আসলে সেই সময়টা না, এখন হচ্ছে মানুষ অনেক বেশি কাজে ব্যস্ত। আর বর্তমান যে সিচুয়েশন, মানুষের মনোযোগটাই তো অন্যদিকে। তো আমরা যে ট্যুরিং ব্লগগুলো করি, ট্রাভেল ব্লগগুলো করি, খুবই অল্প পরিসরের মানুষজনই দেখে, খুব বেশি মানুষ দেখবে না। এমন যদি হতো আমি রাজনৈতিক কন্টেন্ট করছি, তাহলে অনেক মানুষ দেখতো। সেখানে আসলে স্পন্সর দরকার নাই। আপনারা কি কখনো কোনো রাজনৈতিক বিশ্লেষকের ব্লগে কোনো একজন স্পন্সর পেয়েছে এমন কিছু দেখেছেন? দেখবেন না, কারণ ওই ধরনের কনফিউশন যে ব্লগগুলো আছে সেগুলোতে আসলে স্পন্সর করবে না। রিলেটেড ব্লগগুলোর সাথেই, রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটরদের সাথেই বিভিন্ন ব্র্যান্ড তারা স্পন্সর করবে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট করবে। এবং তাদের এই সাপোর্টের মানে এই না আমাদেরকে দিয়ে বলানো যে এইটাই ভালো, এইটাই নেন। আজ পর্যন্ত কোনো ব্লগ আপনারা পাবেন না যেখানে আমি বলেছি ভাই এইটাই সেরা, এইটাই কিনেন। আমি সেরা বলতে পারি, কিন্তু এটা কিনেন এই ধরনের তো শব্দ নাই। কিন্তু আপনারা যদি খেয়াল করে দেখেন, রিসেন্ট অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা ব্লগগুলো এমনই হয় যে ইয়ামাহা ভালো না, অমুক ব্র্যান্ড ভালো। আপনারা 2,35,000 টাকা দিয়ে ওইটা কিনবেন, ওইটা কেন কিনবেন? এটা বেশি কিনবেন, এটা বেশি ফিচার। একজন কন্টেন্ট ক্রিয়েটর কি এটা বলতে পারে? এখন কথা হচ্ছে আপনারা পছন্দ করছেন এই ধরনের জিনিস, আপনি না হলেও বেশিরভাগ মানুষ কিন্তু এই ধরনের মানে নিন্দনীয় কাজ গ্রহণ করছে, রিসিভ করছে, বেশি বেশি দেখছে, মজা পাচ্ছে। খুব স্বাভাবিকভাবেই কিছু পথভ্রষ্ট ব্র্যান্ড ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটরকে আবার সাপোর্টও করতেই পারে। এখানে আমার কিছু বলারও নাই, কিছু করারও নাই। আমি আমার ব্লগটা করব, আমার কন্টেন্টটা করব, যতটুকু ভালো করা যায় ততটুকুই করব। আপনারা যারা আমার এই ভুল ত্রুটিগুলো ধরেন, আমার খুব ভালো লাগে, আমি নিজের ভুলগুলোকে সংশোধন করি। আবার দেখেন আপনারা অনেক কিছুই বলেন যে ভাই এটা এইভাবে করলে আরও ভালো, এটা আমি কিন্তু সেটা খুব সুন্দরভাবে নেই। আবার অনেক সময় আপনারা বলেন যে ভাই আপনার এটা সুন্দর না, ওইটা সুন্দর না। তখন চিন্তা করি আসলে আমাদের এই রিয়েল লাইফ মোটোব্লগে কতটুকু ডিজার্ভ করে। আপনি সুন্দর এডিটিং দেখতে চান, তাহলে ফিল্ম দেখেন। আমাদের বাংলাদেশে এখন ভালো ভালো ফিল্ম হচ্ছে, খুব সুন্দর, কালারফুল। ও সাকিব খান খুব এফোর্ট দিচ্ছে, তো সেগুলো দেখেন। আপনি ব্লগ কেন দেখছেন? এখানে ন্যাচারালিটি থাকবে, ন্যাচারাল ভিউ থাকবে, ন্যাচারাল মানুষের কথাবার্তা থাকবে, মানুষের একটু মানে থতমত থাকবে, মানুষের একটু অতিরিক্ত হাসি খুশি থাকবে, অনেক কিছুই থাকবে যেটা রিয়েল লাইফে আপনার যেটা ঘটে সেটাই থাকবে, এর বাইরে তো আর কিছু হবে না। তো আমরা যেহেতু রিয়েল লাইফ ব্লগ করি, আমরা আসলে কতটুক মিথ্যা আপনাদেরকে তুলে ধরতে পারবো বলেন? সবচেয়ে বড় বিষয় যেটা, একজন কন্টেন্ট ক্রিয়েটর সে কতটুক মিথ্যা বলতে পারে, সে কতটুক মিথ্যা বলে। মনে রাখবেন, সুনামকারী মিথ্যা কম বলে, বদনামকারী মিথ্যা বেশি বলে। একজন মানুষের বদনামকারীও মিথ্যা বেশি বলে, একটি প্রোডাক্টের বদনামকারীও মিথ্যা বেশি বলে। আমি আমার লাইফে যত বাইক চালিয়েছি প্রত্যেকটা বাইকেরই আমি তিতা ও মিঠা দুইটাই বলেছি। শুধু যদি আমি মিঠাটা বলতাম তাহলে একটা কথা ছিল। এখন আপনারাই বলেন, কোনো ব্র্যান্ড তারা কি টাকা দিয়ে তাদের প্রোডাক্টের একটা হইলেও বদনাম বলাবে? অসম্ভব। তারা কখনোই আলাদাভাবে করে ডেডিকেটেড করে তিতা ও মিঠা বলায় না, ভালো মন্দ বলায় না। তারা সর্বোচ্চ কি করতে পারে? ইন্ট্রোডিউস করাতে পারে। আপনারা যদি দেখে থাকেন, বাংলাদেশে একটা বাইক লঞ্চ হওয়ার সাথে সাথে কিছু চ্যানেলে ভিডিও চলে আসে, তারা এটা প্রি প্ল্যান্ড।
তারা প্রোডাক্টে ইন্ট্রোডিউস করাচ্ছে। এখন কোনো প্রোডাক্টকে ইন্ট্রোডিউস করানো কি খারাপ? কোনোভাবেই খারাপ না। যদি আপনি মনে করেন খারাপ, তাহলে আপনার বিচার বুদ্ধি করার ক্ষমতা হারিয়েছে। একটা ব্র্যান্ড যখন নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসবে, সে চাইবে সেই প্রোডাক্টটাকে পরিচিত করাতে। এক একজনের কাছে এক এক রকমের প্রচারের জায়গা, এক এক ধরনভাবে সে প্রচারের চেষ্টা করবে যে আমার একটা নতুন প্রোডাক্ট আসবে। ভালো মন্দে সে যেতে চায় না, কারণ ভালো মন্দ সব ব্র্যান্ডেই আছে। এমন কোনো বাইক আজ পর্যন্ত এই পৃথিবীতে আসে নাই যার কোনো নেগেটিভ সাইড নাই। প্রত্যেকটা বাইকেরই নেগেটিভ সাইড আছে, কারণ ভালো মন্দ মিলেই একটা বাইক হয়। সব কিছু 100% হয় না। আল্লাহর সৃষ্টি মানুষও তো কত ঝামেলা, আর সেই মানুষ বাইক তৈরি করছে, সেগুলো কি ঝামেলা থাকবে না? অবশ্যই ঝামেলা থাকবে। তো কোনো ব্র্যান্ড সে কখনোই নিজেকে ওইভাবে সেরা বলে না। তো যেহেতু বলে না, তাদেরকে আসলে কেন দোষারোপ করব? আজকে আপনি আপনার অ্যাভেলিটি কম, আপনি একটা বাইক ক্রয় করতে পারছেন না, আপনার কাছে মনে হচ্ছে এই বাইকটার দাম বেশি, ওকে, আপনি সেই বাইকটা কিনবেন না, তাহলে তো হয়। আপনি কেন এত হাহাকার, উল্লাস, কান্নাকাটি করতেছেন? কেন করতেছেন জানেন? কারণ যে বাইকটার জন্য আপনি হইচই করছেন, যে বাইকটার দাম বেশি বলে চেঁচাচ্ছেন, সেই বাইকটাই সেরা, সেই ব্র্যান্ডটাই সেরা, যার কারণে আপনার অনেক মাথা ব্যথা। আপনি কেন কিনতে পারছেন না, এটা একটা মাথা ব্যথা হতে পারে। আরেকটা মাথা ব্যথা হতে পারে আপনার হিংসা। এই বাইকটা কেন ভালো, এই বাইকটা মানুষ কেন কিনবে? যদি হিংসাই না হয়, আরে ভাই, একটা ব্র্যান্ড সে যদি বিক্রি করতে না পারে, তার লস। ভাই দেখেন, বাইক যখন বিক্রি হয় না, তখন দাম কমিয়ে বিক্রি করে, অর্ধেক দামেও বিক্রি করে। আর যে বাইকটা ভালো বিক্রি হয়, সেটার দাম কমাবে না। কোয়ালিটির একটা দাম আছে না, আপনাকে কোয়ালিটির দাম দিতে হবে। তো একটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট যদি কেউ তৈরি করে, সেটা আপনাকে দাম দিয়ে কিনতে হবে। এখন সেটা কোয়ালিটি ফুল কিনা, সেটা তো আপনাকে ব্যবহার করে বুঝতে হবে। আপনি ব্যবহার না করলে কীভাবে বুঝবেন? আপনি কখনোই বুঝতে পারবেন না। আপনি শুধু চেঁচাবেন, চেঁচায় লাভ আছে? আপনারা যখন কোনো একটা ব্র্যান্ডের দাম কমানো নিয়ে চেঁচামেচি করেন, তখন ওই ব্র্যান্ড তো বুঝতে পারে যে আমার ব্র্যান্ডের জনপ্রিয়তা অনেক। একবার খালি চিন্তা করে দেখেন, তারা যদি সত্যি দাম কমায়, অন্যান্য ব্র্যান্ডের বাইক বিক্রি হবে? বিক্রি হবে না, বিক্রি হওয়া বন্ধ হয়ে যাবে। তারা তো ভালো কাজ করতেছে, দাম একটু বেশি রাখতেছে, যেন মানুষ অন্যান্য বাইকেরও স্বাদ পায়, অন্যান্য বাইক চালিয়ে যেন বুঝতে পারে তার ব্র্যান্ড ভালো না ওই ব্র্যান্ড ভালো না ওই অমুক ব্র্যান্ড ভালো। আর আমি কি বলবো জানেন, প্রত্যেকটা ব্র্যান্ডই তার অবস্থান থেকে ভালো। আমি আসলে ওদের মতো না, ডিরেক্টলি বলতে পারি না এই ব্র্যান্ডটা ভালো, আবার ডিরেক্টলি বলতেও পারি না ওই ব্র্যান্ডটা খারাপ। কারণ আমি আপনাদের প্রতিনিধিত্ব করি, আপনাদের সবার ভালো লাগা আছে। এক একজন মানুষ এক এক রকমের বাইক পছন্দ করবে, এক এক রকমের বাইকের প্রতি তার ভালো লাগা থাকবে। আমার কোনো অধিকার নাই কাউকে ছোট করার। ঠিক তেমনই আপনাদের যাদের মন মানসিকতা খারাপ, আপনাদের অধিকার নাই কাউকে ছোট করার, কাউকে খারাপ বলার, কারো নামে নিন্দা করার। যোগ্যতা অর্জন করেন, যোগ্যতা অর্জন করেন, নিজের কাজটা মনোযোগ দিয়ে করেন। আপনি এখন হুটহাট করে উল্টাপাল্টা কথা বলে মানুষ এই অসময়ে দুঃসময়ে বাবা দিচ্ছে, ধরে নেবেন না দেশের সবাই খারাপ। দেশের বেশিরভাগ মানুষ ভালো, তারাও কিন্তু হিসাব নিকাশ করছে, ভালো মন্দের বিচার করছে। আসলে একটি ব্লগে এত কথা মানায় না, কথা যত কম বলা যায় ততই ভালো। এছাড়াও আপনাদের ধৈর্য একেবারে কমে গেছে, আপনারা কোনো ভালো ব্লগ ধৈর্য সহকারে দেখেন না, দেখেন শুধু সেইটাই যেটা নিয়ে একটা বকা দেওয়া যাবে, মানুষ বকা দিবে, আপনি দেখবেন, মজা পাবেন। কিন্তু নিজের কাছেও তো একটা ব্যাপার কাজ করে যে আমি শুধু ব্লগই করলাম, মানুষের ভালোর জন্য কিছু বললাম না, এমনটা হয় না? মনের ভিতরে অনেক কাজ করে। আমি যখন ভালো হেলমেট পরা শুরু করে, তখন আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে গিয়ে মানুষদেরকে বোঝানো শুরু করি যে ভাই, একটি ভালো মানে হেলমেট পরেন, নিরাপদে বাইক চালান। এখনও যেই ট্যুরে যাই সেখানেই মানুষদেরকে বোঝানোর চেষ্টা করি, হেলমেট পরার কথা বলি। এখন আপনারা যারা নিয়মিত ব্লগ দেখেন না, তারা কিভাবে জানবেন? তা তো জানবেন না। আপনারা যারা গালি শোনার জন্য, গালি বলার জন্য আসেন, তারা তো আসলে এই ব্লগগুলো দেখবেন না, এড়িয়ে যাবেন, কারণ আপনাদের ভালো কাজ পছন্দ না। আমার এই ব্লগটা আসলে ডেডিকেটেড করে হেটারদের জন্যই তৈরি করা, যাতে হেটার্সরা যখন বুঝতে পারে, তখন অন্তত যেন বলতে পারে যে না, তরু ভাই তো বলছিল, আমরা বুঝি নাই। আরে ভাই, আপনার অবনতি হলে আমার কি?
ব্যাপারটা তো তাই। সারা বাংলাদেশ কিন্তু এখন এভাবেই চলতেছে। ও মরে গেলে আমার কি, ওর কিছু হলে আমার কি, আমার কোনো ঠেকা পড়ছে, এভাবেই কিন্তু কথা বলে, এভাবেই কিন্তু চিন্তা ভাবনা করে। কিন্তু আমি তো ব্যতিক্রম, আমি তো মানুষদেরকে ভালোবাসি, আমি তো চাই মানুষ ভালো থাকুক, মানুষ সুন্দর থাকুক, যার কারণে আমার ঠেকাটা একটু বেশি। আমার ঠেকা বেশি বলেই আমি বেশি কথা বলি এবং আরও বেশি কথা বলবো। মাঝখানে কম বলছি, এখন থেকে আরও বেশি কথা বলবো, যাতে মানুষ আরও কিছু গালি দিতে পারে। দেখি না কে কত গালি দিতে পারেন আপনারা, আপনাদের এনার্জি কতটুকু, আপনাদের জ্ঞানের পরিধি কতটুকু। আর এখনই তো সময় মানুষের চরিত্র বোঝার। কারণ এখন যাদের দেখবো প্রবলেম আছে তাদের থেকে দূরে থাকবো, তাদেরকে এড়িয়ে চলবো, ফিউচার ভালো থাকবে। আর যারা খারাপ তারাও যখন বুঝতে পারবে যে সে খারাপ, সে অতদিনে অনেক দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে, সে আর ফিরে আসতে পারবে না। তাকে তখন শাস্তির কাঠগড়ায় থাকতে হবে, সে শুধু শাস্তিই পেতে থাকবে। একটা কথা বুজুর্গ, ইমানদার বুজুর্গ মুসলমানরা প্রায়ই বলেন যে আল্লাহ পাপের শাস্তি দুনিয়াতেও করেন, পরকালেও করেন, এবং সেটাই হবে, সেটাই হবে। আপনি সুন্দরভাবে সমালোচনা করেন, আপনার সমালোচনার জন্য কোনো শাস্তি পেতে হবে না। আপনি বকাবাজি করবেন, উল্টাপাল্টা কথা বলবেন, অশালীন শব্দ ব্যবহার করবেন, অবশ্যই আপনার শাস্তি হবে। আর যদি আপনি মনে করেন শাস্তি হবে না, তাহলে তো আপনি আল্লাহর প্রতি বিশ্বাসই রাখলেন না। আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আপনি আপনার প্রোফাইলে, আপনার বায়োতে লিখে রাখলেন পবিত্র মুসলমান আপনি, কিন্তু আপনি করছেন কমেন্টে বকাবাজি। আমি ভাই যারা কমেন্টে এই যে নেগেটিভ কমেন্ট করে, বেশিরভাগ প্রোফাইল ঘেটে দেখেছি তারা একটা ইমানদার মানে সুন্নতি একটা বেশ নিয়ে থাকে, কিন্তু গালি দিচ্ছে। আরে বাবা, বাবা মা তুলে গালি দিচ্ছে, আরে কি অবস্থা, কেন? বলার কিছু নাই। আপনারা কি ভাবেন যে গালি দিলে মানুষ আটকে যায়, মানুষ থেমে যায়? কখনো থামে না। আপনি যদি আমাকে গালি দেন, আপনার জীবনের যত অর্জন আছে সব আমার কাছে চলে আসবে। আপনার যত পুণ্য আছে, যত ভালো কাজ আছে, সব আমার কাছে চলে আসবে। আমি কি বলবো, চালান, কন্টিনিউ করতে থাকেন, দেখি আপনাদের দম কতটুকু আর আমার দম কতটুকু। সেদিন হিরোর প্রোগ্রামে একটা ছেলে, বুঝছেন, এমন ভাবে সেই স্টেজে উঠে পারফর্ম করতেছিল, মানে তাকে বলা হয়েছে যে আপনি স্টেজে এসে দুইটা প্রশ্ন করেন, আপনি যেটা জানতে চান সেটা বলেন। কিন্তু সে এসে বলতেছে যে আমার ভাইয়া কই, ভাইয়া কই। হ্যাঁ, এমন ভাবে সে মানে ভাইয়া উচ্চারণটা করতেছে, মনে হচ্ছে যে তার পশ্চাৎ দেশে কিছু একটা ঢুকাই দেওয়া হয়েছে। সবাই হাসতেছিলাম। তো ওই ছেলেটা আবার আমি যখন স্টেজে উঠছি তখন সে চিৎকার দিয়ে লাল ভাই উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিছে, সেই শুরু করছে। তো আমি সেটা খেয়াল করছি, দূর থেকে খেয়াল করছি। এখন ভাই কথা হচ্ছে কি, আমার তো ফ্যামিলি শিক্ষা আছে, আমি তো চাইলেই মানুষকে ছোট করতে পারি না, তাই না? তো ও যখন স্টেজে উঠছে তখন আমিও চাইলে করতে পারতাম, এবং আমি যদি একটা শাউট করতাম বেশি মানুষ তাকে গালি দিত, বা ওই সময় স্টেজে দাঁড়ায় তাকে আমি অপমান করতে পারতাম। কিন্তু আমার ফ্যামিলি শিক্ষা সেটা না। আমার ফ্যামিলি আমাকে শিখিয়েছে কেউ যদি গালি দেয় তার উত্তরে তুমি গালি দিও না, তাকে ভালো কিছু বলো। যার কারণে আমি সেদিন বলছিলাম লাল ইজ ওয়েল, লাল ইজ ওয়েল। এবং সে ভেবেছিল আমি হয়তো বা রেগে যাব, আমি চেতে যাব, আমি আবল তাবল কথা বলবো। ওই যে বললামই তো, ফ্যামিলি শিক্ষা অনেক গুরুত্বপূর্ণ। আজকে আমি বাবা, আমার ছেলেকেও আমি সে ভালো শিক্ষাটাই দিই। এই যে এখনকার জেনারেশন অনেকেই নেগেটিভ কথা বলছেনই, করছেন। আপনারাও তো একসময় বিয়ে করবেন, আপনাদেরও তো বাচ্চা কাচ্চা হবে, বা আপনাদের বাবা মা আছে, তারা কি জানবে না? কোনো এক সময় তো তারা জানবে যে তাদের ছেলে কি করে বেড়ায়, তাদের সন্তান কতটা ছোট মনের। তখন তারা লজ্জা পাবে। ইভেন আপনার বাবা মার কাছে আমাকে নিয়ে যান, আমি কথা বলি, তারা চাইবে আমার মতো সন্তানের বাবা হতে, আমার মতো সন্তানের মা হতে, কিন্তু আপনাকে নিয়ে চাইবে না। তো আমি হিরোর এমডির কাছেও বলবো যে আপনারা এমন ধরনের মানুষদেরকে ইনভাইট করবেন না যাদের কারণে আপনাদের সম্মান ক্ষুণ্ণ হয়। আপনি হয়তো বা ভাবছেন
আপনার এই বাইক প্রোগ্রাম খুব সফল হয়েছে, এটা হয়েছে, আপনার বাইক বিক্রি হবে বেশি না। এই প্রোগ্রাম দেখে অনেকে জাজ করবে হিরোর প্রোগ্রামে কারা আসছে, এই বাইকটা আসলে আমার কতটুকু সম্মান বহন করবে। সম্মান দেওয়া শিখতে হয়, শিখাতে হয়। সবাই সমান থাকবে না, কেউ কম থাকবে, কেউ বেশি থাকবে। যার বেশি আছে সে শিখাবে, ছোটদেরকে শিখাবে। আপনি এই ছেলেকে দিয়ে অন্যান্য ব্র্যান্ডকে ছোট করালেন, তাহলে কি মানুষ বুঝবে না? কয়টা বাইক বিক্রি হবে আপনার? আপনি সেদিন স্টেজে দাঁড়িয়ে বললেন যে হিরোর এই বাইকটা দাম কমিয়ে আপনি ভালো কাজ করেছেন, আপনার বাইকারদের জন্য কল্যাণ করেছেন। আসলে না, আপনি আপনার ব্যক্তির জন্য কল্যাণ করেছেন। আপনার প্রোডাক্টটা আটকে গিয়েছে, অনেক দিন ধরে বিক্রি হচ্ছে না। আপনি যার কারণে এই 25-30 লক্ষ টাকা খরচ করে এই ধরনের প্রোগ্রাম করেছেন শুধুমাত্র নাম পরিবর্তনের একটা ব্যাপার নিয়ে। তো এই যে নাম পরিবর্তন করেছেন, এই প্রোগ্রামটা যদি না করতেন, আপনি রেডিওতে ঘোষণা দিতেন, ফেসবুকে একটা লাইভ করে দিতেন, তাহলে আপনি 1000 প্রোডাক্টে আরও 25-30 হাজার টাকা করে কমাতে পারতেন। কিন্তু আপনি বলেছেন আপনি মার্কেটিং করেন না। তাহলে প্রোগ্রামটা কী ছিল? বিশাল বড় মার্কেটিং ছিল, বিশাল বড় একটা ব্র্যান্ডিং ছিল। এবং আপনি এই ব্র্যান্ডিংটাকে প্রচার করার সুবিধার্থে অনেক কিছু করিয়েছেন। এই যে ছেলেটাকে দিয়ে এই যে স্টেজে আমি উঠলাম, এখানে একটা অশালীন ব্যাপার হলো, সব কিছুই আপনাদের জানতেই হয়েছে, আপনাদের আগে থেকেই পরিকল্পনা মাফিক হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, সেই প্রোগ্রামে আপনার বাইক নিয়ে না যতটুকু আলোচনা হয়েছে, তার থেকে বেশি আলোচনা হয়েছে আমাকে স্টেজের লাল ভাই বলা হয়েছে। বুঝতে পারতেছেন? আপনার বাইকের মডেল থেকেও আমার ব্র্যান্ড ভ্যালু অনেক বেশি। দেখেন কত অল্প সময়ের মধ্যে বাইকটাকে একেবারে চকাচক ব্র্যান্ড নিউ বানিয়ে ফেললাম। জোস লাগছে না? আসলে অনেক কষ্ট করলে মিষ্টি পাওয়া যায়। এই দেখেন, এতক্ষণ রোদে দাঁড়িয়ে যেমন কষ্ট করেছি, ঠিক তেমনই এখন বাইকটা থেকে অসাধারণ গ্লেজ পাচ্ছি। না, পলিশটা খুব ভালো, এটাই এখন থেকে রেগুলার ইউজ করতে হবে। অনেক কথা বলছি, অনেকক্ষণ ধরে আপনারা এই ব্লগটি দেখছেন, সবাইকে অনেক ধন্যবাদ। তবে শেষ কথায় আসি। শেষ কথাটা হচ্ছে, দেখেন, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সকল ব্র্যান্ডের সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকবে, কারণ সবাই আমাকে ভালোবাসবে, সম্মান করবে। একজন বাইকার যেহেতু, একজন ট্যুর ট্রাভেলার, সব কিছুতেই যেহেতু আমার সাথে বাইক মিশে আছে, সো সবাই আমাকে সম্মান করার চেষ্টা করে এবং আমি সম্মান পাই। আলহামদুলিল্লাহ, আমি অনেক সম্মান পাই, অনেকেই আমাকে ভালোবাসে। হোন্ডা বলেন, ইয়ামাহা বলেন, সুজুকি বলেন, টিভিএস বলেন, চাইনিজ ব্র্যান্ডগুলো বলেন, প্রত্যেকটা ব্র্যান্ডই আমাকে ভালোবাসে। আর যারা ঘৃণা করে শুধুমাত্র তারা আমার হেটার্স। তো এই হেটার্সরা যখন এখন কন্টেন্ট ক্রিয়েট করছে, সো তাদের হেট স্পিচে আমাকে টার্গেট করে, আমাকে উদ্দেশ্য করে তাদের নানা কথাই থাকবে, এটা নিয়ে আমি মোটেও চিন্তিত না। কিন্তু আমি জাস্ট আমার দায়িত্বটুকু পালন করলাম, কারণ সবসময় বলা হবে না, সবসময় এত কথা বলা হবে না। আর আসলে দেখেন, যারা ভালো কাজ করে এই কমিউনিটিতে, যেমন হিরোর এমডি, উনি খুব ভালো কাজ করছেন, কিন্তু ওনার থেকেও আমি বেশি এগিয়ে রাখবো ইয়ামাহা এসিআই এর সুব্রতরঞ্জন দাস দাদাকে। এই লোক কখনোই আপনার ভালো কিছু করতে না পারুক আপনার ক্ষতি করবে না, আপনাকে ভালো কথা বলতে না পারুক আপনাকে নিয়ে খারাপ কথা বলবে না। অলওয়েজ বাইকারদের নিয়ে উনি সব কিছুতেই পজিটিভ। আজকে এই হিরোর প্রোগ্রামে পর্যন্ত, হিরোর এমডি পর্যন্ত ওনাদের কথা বলেছেন। এই যে বাংলাদেশের বাইকিং গ্রুপ যে কালচারটাকে অনেক সুন্দর করেছে ইয়ামাহা ওয়াইআরসি, এই ওয়াইআরসিকে যিনি সৃষ্টি করেছেন এবং ওয়াইআরসিকে যিনি হ্যান্ডেল করেন, এই সুব্রতরঞ্জন দাস সাহেব, ওনার কথা আসলে না বললেন আমি ওনাদের ইন্সপায়ার্ড। আমারও একসময় মনে হতো এই লোকটা না জানি কি, কিন্তু যতটুকু মিশেছি, যতটুকু দেখেছি, যথেষ্ট জেন্টলম্যান এবং যথেষ্ট বাইকারদের জন্য করার চেষ্টা করেন। এখন ওনার কোনো প্রোডাক্টের দাম বেশি, এইটার জন্য তো এসিআই খারাপ হতে পারে না, এটার জন্য ইয়ামাহা খারাপ হতে পারে না, এইটার জন্য সুব্রতরঞ্জন দাস সাহেব খারাপ হতে পারে না। আর এই কথাটা বলে যদি আপনাদের কাছে আমি খারাপ হয়ে যাই, ওয়েল ফাইন, ওকে, কমেন্ট শুরু। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলো।